नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। রূপ বিভাগ কালকে শেষ হয়ে গেছিল না? না বানতে শেষ হয় নাই, এটা ওই অর্ধেক উপলক্ষ মাত্র, এটা এতটুকু পড়া গেছে, আবার একটু বুঝিয়ে দিবেন বলছিলেন। লোভ দেশাদির ছয় হেতু চৈতসিক। রূপের গুণ নহে, এটা আমরা বুঝেছিলাম কালকে। এই অর্থে রূপ অহেতুক, কিন্তু রূপ রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন এবং স্পষ্টব্য আলম্বন আকারে জড়লোবাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয় বা আলম্বন উপনিশ্রয় প্রত্যয় হয়। এটাও আলোচনা করা হয়েছে কালকে। এই জন্য রূপ সপ্রত্যয়। ইহাতে এই বোঝা গেল যে রূপের প্রভাবে যে তৃষ্ণা বা দেশ জন্মে, তাহার হেতু সেই ব্যক্তি বা সেই বস্তু নহে, তাহার হেতু নিজ চিত্তে। এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আমরা চিত্ত বানানোর কারিগরও, আমরা ভালো চিত্ত বানানো, খারাপ চিত্ত বানানো, চিত্ত নিঃশেষ করা বা ওই নিঃশেষ করার প্রক্রিয়া যদি জানা থাকে তাহলে নিঃশেষ করতে পারে। ভালো চিত্ত বানানোর প্রক্রিয়া জানা থাকলে ভালো বানাইতে পারে, খারাপ চিত্ত বানানোর প্রক্রিয়া জানা থাকলে খারাপ চিত্ত বানানো যায়। ঠিক আছে, তাহলে দোষটা পড়তেছে কার উপরে? ওই চিত্তের উপরে। এবং ওই বস্তু বা ব্যক্তি, তৃষ্ণা বা দেশ উৎপত্তির উপনিশ্রয় বা উপলক্ষ মাত্র, এগুলো সব বিষয়গুলো ওই প্রক্ষান্তরে। এখানে যে আবার চিত্তও বললাম, চিত্তকে খণ্ড বিখণ্ড করলেও আবার প্রক্ষান্তরে প্রত্যেকটা বিষয়ই উপলক্ষ মাত্র। আপনি অনাত্মগতভাবে বিচার করতে গেলে প্রত্যেকে কিন্তু উপলক্ষ মাত্র। এটা এটার সহায়তাকারী, এটা এটা সাহায্যকারী, এটা এটা সাহায্যে এটা হয়েছে, এটা সাহায্যে এটা হয়েছে, এভাবে করতে করতে পুরো বিষয়টা সংগঠিত হয়। সেভাবে বললে আবার কাউকেও এখানে দোষারোপ করার মতো, এই চিত্তকে যে আমরা এখানে দোষারোপ করা অবস্থায় দেখতেছি, সেই চিত্তকেও সেখানে দোষারোপ করা আর যায় না, সবগুলোই উপলক্ষ মাত্র। এদূর পর্যন্ত বুঝেছেন অমিতা বড়ুয়া? এটা বুঝলে আমরা আর কাউকে সেভাবে দোষারোপণ করার মতো যে পরিস্থিতি আর থাকে না।
ওরা শান্ত থাকে সর্ব পরিস্থিতিতে। কেউ দোষ করলো, কেউ কিছু করলো, এই সর্ব পরিস্থিতিতে এগুলো শান্ত থাকে। হ্যাঁ, কারণ ও এই চিত্তের কারণে এইভাবে তার এটা হয়েছে, এ কারণে সে উন্মত্ত হয়েছে, সে প্রাসণ্ড হয়েছে, সে এমন হয়েছে, সে তেমন হয়েছে। ওকে আর দোষারোপ করার মতো কোনো পর্যায় পরিস্থিতি আর কেউ দেখে না। এজন্য পণ্ডিতগণ সর্ব অবস্থাতেই শান্ত থাকেন। আমরা যারা পণ্ডিত হতে পারি নাই, ওই জ্ঞান আমাদেরকে স্পর্শ করে নাই, আমরা সকলেই মুহূর্তের মধ্যে আমরা চটে যাই, রাগান্বিত হয়ে যাই, ক্রোধান্বিত হয়ে যাই, লোভান্বিত হয়ে যাই, সাধারণ জনেরা। কিন্তু এই জ্ঞানগুলো যার কাছে যত বেশি অধিগত হবে, তারা সর্ব পরিস্থিতিতে এরকম নিজেকে শান্ত রাখার, শান্ত থাকার মতো যে পরিস্থিতি তারা লাভ করতে পারেন। বুঝছেন? এগুলো ছোট ছোট পয়েন্টগুলো, এগুলো বুঝলে অনেক মজা। অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলিয়া, এখান থেকে এক লাইন পরে যান এবার অমিত বড়ুয়া। অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলিয়া রূপ কামাসবাদীর উপযোগী, এই জন্য ইহা শাসব। এখানে অকুশল চিত্তোৎপত্তি যদি মানে চিত্তোৎপত্তি আলম্বন যদি রূপকে যদি ওই মানে চিত্তোৎপত্তি অকুশল দ্বারা যদি চিত্তকে যদি চিত্ত আলম্বন ইয়া করে, রূপ কামাসবাদীর যদি সহযোগী হয় অকুশল চিত্ত উৎপন্ন করতে হলে। আচ্ছা, এই লাইনের মধ্যে যেটা বুঝছো এটা বলো। অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলিয়া রূপ কামাসবাদীর সহযোগী, এই জন্য ইহা শাসক। মৌলক এটা বলো, এই লাইন কি বুঝছো? বান্তে এখানে আসব শাসপত্য হচ্ছে যে অর্থাৎ ওইটা একটা মোহ আর কি। অর্থাৎ এই রূপকে মূলত অর্থাৎ আমরা মানে ওই মানে শাসবের অর্থ হচ্ছে যে অর্থাৎ ওইটার মোহ, অর্থাৎ আমরা রূপের প্রতি যে আমাদের অনেক সময় এই ওইটার একটা মোহ উৎপন্ন হয়। না, এটা না। ওই মোহ শাসব হচ্ছে আমাদের যে, শাসব সম্পর্কে আমি বলি আগে। শাসব হচ্ছে যে যেমন যে কোনো একটা বস্তু, যেমন রূপ আসব নয়, আসক্তি উৎপন্ন করার উপলক্ষ বা বস্তু। এই ক্ষেত্রে রূপ হচ্ছে শাসক। একটা গোলাপ ফুল, এটা আসব না। এটাকে যখন আমরা লোভচিত্তে গ্রহণ করব, চিত্তর মাধ্যমে ওই বিষয়টা আমার ওই বিষয় উৎপত্তি করার, আমরা কিছুক্ষণ আগে শাসক বলতে প্রত্যয়ের মতোই ব্যাপারটা। ও একটা ওই মুহূর্তের সাহায্যকারী, ওই লোভচিত্ত উৎপন্ন করার সাহায্যকারী শাসক। শাসক মানে আসক্তি, আর শাসক মানে আসক্তি উৎপন্ন করার উপাদানগুলো, প্রত্যয়গুলো, মানে সাহায্যকারীগুলো। রূপ কি শাসক? হ্যাঁ, রূপ শাসক। আর আসব হচ্ছে যে ওই যে রূপের প্রতি যে মোহটা তৈরি হয় বা ওইটা আসক্তিটা মানে আসক্তি তৈরি হয়, সেটা হচ্ছে শাসক। হ্যাঁ, আচ্ছা, আসব সম্পর্কে লিখে রাখেন অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া, তারপরে দীপেন বড়ুয়া। এরপরে এনি যেটা বলবে এটা আবার আপনাকে রিপিট করতে হবে, খেয়াল করেন ভালো করে। এনি বলো পুরো লাইনটা এবার। আচ্ছা, এখানে বলছে অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলিয়া রূপ কামাসবাদীর সহযোগী, এই জন্য ইহা শাসক।
অর্থাৎ বলছে যে আমাদের যে অকুশল চিত্ত মানে কখন উৎপন্ন হয়, যখন আমরা রূপের প্রতি আমরা যদি মোহগ্রস্ত হয়ে যাই বা আসক্তি হয়ে যায়, ওই সময় কিন্তু আসক্তি হলে একটা তৃষ্ণা জন্মালে তখন সেটা অকুশল মানে অকুশল চিত্তই তো উৎপন্ন হবে সেখানে। আর কুশল চিত্ত কিভাবে, কারণ ওইটার প্রতি আমি মোহগ্রস্ত এখন। তো যার কারণে ওইটা মানে এখানে বলছে যে রূপে হচ্ছে যে এই শাসব মানে আসবের সহযোগী, মানে রূপের কারণে তো আমার মোহটা উৎপন্ন হয়, ওইটা হচ্ছে ওই টিক প্রত্যয়ের মতো, কারণ এটার কারণে এটার সৃষ্টি, এটার কারণে এটার সৃষ্টি। সেই জন্য বলছে যে এই জন্য ইহা শাসক। দীপেন বাবু আবার রিপিট করেন। অকুশল চিত্তোৎপত্তি আলম্বন বলিয়া, অর্থাৎ রূপ হচ্ছে গিয়ে অকুশল চিত্তের উৎপন্ন হওয়ার আলম্বন। রূপের কারণে আমাদের অকুশল চিত্ত উৎপন্ন হয়, রূপ আলম্বনের কারণে, সেটা এখানে বলছে। তো এই রূপটা হচ্ছে গিয়ে কামসবাদীর সহযোগী, অর্থাৎ যে আমাদের মানে যে আসবগুলো আছে সেগুলো উৎপন্ন হওয়ার জন্য এই রূপটা সাহায্য করে, সেই জন্য এই জন্য ইহা শাসক, সেজন্য সেটাকে শাসক বলতেছে। অমিতা বড়ুয়া এরপরের লাইন। রূপ প্রত্যয় সমবায়ে উৎপন্ন হয় বলিয়া সংস্কৃত সমবায়ে কৃত। ইনি যেটা বুঝছো বলো। বলতে এখানে রূপ প্রত্যয় সমবায়ে উৎপন্ন হয় বলিয়া সংস্কৃত, অর্থাৎ এখানে বলছে যে রূপ কিন্তু মানে একা একা এটা জন্মাতে পারে না, এই রূপটাও কিন্তু উৎপন্ন হতে বা এটাও হতে কিন্তু মানে অনেকগুলা প্রত্যয়ের সন্নিবিষ্ট, মানে একটার যেমন কি এখানে এই রূপটার মধ্যে কিন্তু আমাদের যে চারি মহাভূত সেটাও আছে এবং আরো অন্যান্য আরো অনেক কিছুর সংমিশ্রণে কিন্তু এই রূপটা তৈরি হয়েছে। সেজন্য এটা বলেছে যে মানে এটা সংস্কৃত, এই কারণে মনে হয় কারণ সমবায়ে কৃত। আরো সেজন্য চারে মনে হয় মহাভূত ছাড়া আরো অন্যান্য কি 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 লেগেছে এখানে? মানতে চারি মহাভূত লেগেছে, তারপরে যে 28 প্রকার রূপের যে এগুলা, চারি মহাভূতই শুধু লেগেছে। হ্যাঁ, যে কোনো রূপ উৎপত্তি হতে চারি মহাভূতই শুধু লাগে। ও আচ্ছা জড়, আচ্ছা বুঝছি মানতে। হ্যাঁ, এবং চারি মহাভূত সংযুক্ত তো হয়েই থাকে, হলে এই আরো চার বিষয়ে অটোমেটিক দেখা যায়। সেজন্য এগুলোকে এগুলোকে কখনো বিচ্ছিন্ন করাও যায় না, অবিচ্ছিন্ন বলা হয় অবিনিবার্য রূপ হিসেবে। তাহলে মানে অবিনিবার্য রূপ যখন আসবে তখন তো সেটার জড়ের মধ্যে পড়বে না, চারি মহাভূত এবং সাথে তো অবিনিবার্য রূপও আছে। তো ওই অটোমেটিক আছে আর ক্ষেত্রে কি, কি চারি মহাভূত অটোমেটিক বললেও অবিনিবার্য অটোমেটিক আছে, মানে অষ্টকলা অটোমেটিক আছে আর কি। তাহলে রূপ উৎপত্তির প্রত্যয় হচ্ছে যে চারি মহাভূত, আর চারি মহাভূতের যৌথ সমন্বয়ে এটা তৈরি, এককভাবে না, মৌলিক কোনো বিষয় এটা না, যৌগিক বা সাংখ্যাতা, সংস্কৃত, সংযোজিত এরকমও বলা যেতে পারে। তাহলে রূপ হচ্ছে যে সংস্কৃত বিষয় বা সংস্কৃত বস্তু বা সংস্কৃত, এই জন্য রূপকে সংস্কৃত বলা হয়। বানতে
হুম উপরে যে র্যাঙ্কটা আছে সেখানে বলতেছে অকুশল চিত্তোৎপত্তি আলম্বন বলিয়া, অর্থাৎ এ রূপ দ্বারা কি শুধু অকুশল চিত্ত উৎপন্ন হওয়ার কথা বলছে, নাকি এটা এমনিতে বলছে যে শুধু মানে কুশল যাই হোক, একটা সুন্দর আনে না প্রশ্ন এরকম করেছেন। কিছু? এগুলো খুঁটিনাটি বিষয়গুলো আমি দেখছি, আমি কিন্তু বলি নাই, কিন্তু আপনি যে দেখেছেন তার মানে আপনি খুব গভীর তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ ক্লাসের পক্ষ থেকে। শুধু যে অকুশল চিত্ত উৎপত্তি এমন না, যে কোনো চিত্ত উৎপত্তির, বুঝছেন, লেখছে আর কি শুধু অকুশল। এনি খেয়াল করছো জায়গাটা? বানতে হ্যাঁ, এটা এখানে শুধু অকুশলটাই বলেছে। হ্যাঁ, কিন্তু শুধু অকুশল না, চিত্ত উৎপত্তি মাত্রই, যে কোনো চিত্ত। অমিতাভ বড়ুয়া বুঝছেন এই লাইনটা না? কেন রূপকে সংস্কৃত বলা হয়? হ্যাঁ বানতে বুঝছি। সপ্রত্যয় কেন বলা হয়? রূপকে সপ্রত্যয় কেন বলা হয়? দীপেন বাবু বলে। প্রত্যয়, কারণ এটার হ্যাঁ এখন ভান্তে যেহেতু রূপের উপর ভিত্তি করে চিত্ত উৎপন্ন হয়, সেজন্য রূপকে সপ্রত্যয় বলা হয়। রূপকে সপ্রত্যয় বলা হয়, সেটা এক সাইড। আবার রূপ নিজেও সপ্রত্যয়, সপ্রত্যয়ী উৎপন্ন। আমার বলতে ভুল হচ্ছে, রূপ নিজেও সপ্রত্যয়েই উৎপন্ন। এবার বুঝছেন প্রশ্নটা? রূপ নিজেও সপ্রত্যয়েই উৎপন্ন। কিভাবে রূপ সপ্রত্যয়ী উৎপন্ন? বানতে সমবায় বলছে যে মানে এটা হ্যাঁ, সমবায়, আমরা সমবায় সমিতি দেখি না, এখানে রূপও এই চারি মহাভূত এর মাধ্যমে সৃষ্টি। তারপরে এনি যেটা বলতে চাইছে মাঝখানে একটা কথা, সেটা হচ্ছে যে এনি বলতে চাইছে যে চারি মহাভূত ছাড়া অন্যান্য আরো যা যা কিছু লাগছে আর কি। হ্যাঁ, এরকম বিষয়টা এরকম হতে পারে, যেমন আমরা এখন বিভিন্ন কেমিক্যাল তৈরি করার সময় বিভিন্ন কেমিক্যাল বিজ্ঞানীরা তৈরি করতেছে, হ্যাঁ, এটা কি সেখানে কি শুধু চারি মহাভূত দিয়ে কি তৈরি হয়ে যাচ্ছে? যে হ্যাঁ, সেটা চারি মহাভূত দিয়ে তৈরি হচ্ছে বটে, কিন্তু ওই চারি মহাভূতের বিভিন্ন জিনিসপত্র বিভিন্নভাবে আগে তৈরি হয়। ওই জিনিসের ওই উপাদান এটা 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 দিলে এই রসায়ন তৈরি হয়। তার মানে মূলত বিষয়টা কিন্তু ওই চারি মহাভূতই, কিন্তু এগুলোকে আগে প্রক্রিয়াজাত করে বিভিন্ন কিছু করা হয়। যেমন আমরা খাবার বানাই, বিভিন্ন রকমের খাবার, হ্যাঁ, এক এক খাবারের এক এক টেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে হাজার লক্ষ কোটি রকমের টেস্ট আছে না? আমরা যে খাবার বানাই, মূল উপাদান কিন্তু চারি মহাভূতই। এগুলোর মধ্যে এত তফাৎ হওয়ার কারণ কি? ওই যে কোনোটা বেশি, কোনোটা কম, কোনোটা এরকম করতে করতে এই পরিমাণ এবং এরকম হয়ে গেছে। হাজারো রকমের, লক্ষ রকমের টেস্ট হয়, বর্ণ আকার হয়। হ্যাঁ বলেন। বানতে এই যে চারি মহাভূতের সাথে এখানে ওই আবার অষ্টকলাপ যেটা আমরা জানি ওগুলো তো সংযুক্ত হবে, ওইগুলো সংযুক্ত এগুলো তো সংযুক্ত আরো অবশ্যই থাকবে, এটা তো বলছে তো এ নিয়ে, এটা অবশ্যই সংযুক্ত থাকবে। সংযুক্ত থাকবে বলতে এগুলো অবিনিবার্য, এগুলো অসংযুক্ত কখনো হয়নি, হবেও না। বলতে হ্যাঁ, বিভাজন তো হয়, বিভাজন হয়, কিন্তু বিভাজিত হইলেও ওই ক্ষুদ্র অংশের মধ্যেও ওই আটটা কিন্তু আছে। এজন্যই বলে মানে ওটা অবিনিবার্য। আপনি যতই ভাঙেন না কেন, যতই ছোট করেন না কেন, ওখানেও আট আছে, ওই আট ছাড়া নাই, আট থাকবেই। হয়েছে দূর পর্যন্ত না? সংস্কৃত বা সমবায় কৃত বলে সংস্কৃত, তারপরে অমিত বড়ুয়া।
পঞ্চ উপাদানে স্কন্ধ নামক লোকের অনিত্য বিষয়ের অন্তর্গত বলিয়া রূপ লোকীয় এবং কামতৃষ্ণার রূপ শব্দ গন্ধ রস স্পষ্টদের জন্য তৃষ্ণার বিচরণ ভূমি স্বরূপ বলিয়া কামগোচর। এই রূপকে আবার কামগোচরও বলা হয়। কেন কামগোচর বলা হয় এটা আবার সুন্দর করে একটু বুঝিয়ে সবার জন্য বলোনি। বান্তের রূপ রূপ হচ্ছে যে কামগোচরের অন্তর্গত, এই কারণে বলা হয়। অর্থাৎ রূপের কারণে কিন্তু আমাদের যে মানে রূপ থেকে তো আমাদের মানে আসক্তি শুরু বা যে মোহ শুরু, তো যার কারণে ওই মোহর কারণে কিন্তু আমরা রূপের প্রতি যে মোহিত হয়ে পড়ি, এবং ওই কারণে কিন্তু আমরা বারবার যে মানে কামভূমির অন্তর্গত যেন আমরা সেটা কামতৃষ্ণার যে ইয়া আছে, অর্থাৎ পঞ্চনিবিড়ন, ওইটার কারণেই কিন্তু মানে আমাদের কামগোচর ভূমিতেই কিন্তু আমাদের জন্ম হয়। তো রূপ হচ্ছে যে সেখানার মানে প্রধান ইয়ে হচ্ছে যে রূপের প্রতি আসক্ত হয়ে আমরা বারবার কিন্তু কামভূমিতে জন্মগ্রহণ করি। এই জন্য রূপকে বলা হয়েছে যে কামগোচর। দীপন বাবু বলেন। ভান্তে আমি এটা পারবো না বুঝিয়ে বলতে। এনে বুঝেই বলতে পারার মতো করে আবার ক্লিয়ার করো। বান্তের রূপভূমির অর্থাৎ না মানে কামগোচরের আমরা কামভূমি সম্পর্কে তো জানি, অর্থাৎ 6 স্বর্গ, এক মনুষ্য লোক, আরেকটা হচ্ছে যে মানে ছাড়িয়ে পাই। এগুলা নিয়েই কিন্তু আমাদের হচ্ছে যে কামগোচর ভূমি। তো ওইখানে বলেছে যে মানে রূপ শব্দ গন্ধ রস স্পষ্টব্যের জন্যই মানে জন্য বিচরণ ভূমি স্বরূপ বলিয়া কামগোচর। অর্থাৎ এগুলো হচ্ছে যে সবগুলাই হচ্ছে যে কামতৃষ্ণার অন্তর্গত, মানে রূপ শব্দ এগুলা সবগুলা কামতৃষ্ণার মধ্যে। কারণ রূপের প্রতি যে আমরা রূপের প্রতি মোহিত হই, শব্দের প্রতি গন্ধের প্রতি, এগুলা সবগুলো হচ্ছে যে আসক্তি। তো এই আসক্তি যখন মানে ওই আসক্তি যখন আমাদের উৎপন্ন হয়, তখন কিন্তু আমরা এই যে মানে কামভূমিতে কিন্তু ওটার প্রতি আসক্ত আছে বিদায় আমরা কিন্তু কামভূমিতে বারবার জন্মগ্রহণ করি। তো এই কারণে বলা হয়েছে যে মানে রূপটাই হচ্ছে যে এখানে মানে প্রধানত রূপকেই কিন্তু বলেছে যে মানে প্রধান ইয়া। ওই রূপের কারণেই কিন্তু মানে আমাদের রূপের প্রতি যখন আমরা ওই আসক্তি হয়ে পড়ি, আমাদের একটা কামতৃষ্ণা উৎপন্ন হয়, ওই তৃষ্ণার কারণে কিন্তু আমরা এই যে কামবচর ভূমিতে জন্মগ্রহণ করি, প্রতিসন্ধি হয়। ওই কারণে বলেছে যে রূপ কামবচর ভূমির অন্তর্গত। দীপন বাবু বুঝছেন আশা করি এখন? না এখানে কামবচরটা বুঝেন? শুধু কামবচর। এমনে আমরা রূপকে কামবচর কেন বলা হয় ওটা পুরাটা বাদ দিয়ে শুধু কামবচর কাকে বলে, কামবচর বিষয়টা বুঝেন আপনি? হ্যাঁ বান্তে, ওই রূপ শব্দ গন্ধ রস স্পষ্টদের কারণে আমরা কামতৃষ্ণার মানে কামতৃষ্ণা অন্তর্গত আর কি বান্তে। কামতৃষ্ণা উত্তর হয়েছে, কিন্তু এটা বুঝছেন বলে আমার মনে হয় নাই। উত্তর হয়েছে ডেঞ্জারাস না বান্তে কামতৃষ্ণার প্রতি হ্যাঁ বান্তে কামতৃষ্ণার প্রতি মানে কামতৃষ্ণা যেটা হচ্ছে কামবচরের কামতৃষ্ণার প্রতি যেটা মানে লোভ থাকে, যেমন রূপ শব্দ গন্ধের স্পষ্টবের মাধ্যমে যেটা কামতৃষ্ণা থাকে ওইটাই হচ্ছে কামবচর। এনে একটু ক্লিয়ার করতে পারবে কামবচর শব্দটা বিভাজন করতে পারবে? বান্তে হ্যাঁ, এখানে পঞ্চ উপাদান স্কন্ধ নামক লোকের অনিত্য বিষয়ের অন্তর্গত বলিয়া, মানে এই লাইনটা একটু
ঠিক আছে, এখানে আমি পঞ্চ উপাদান স্কন্ধ হচ্ছে। পুরোটা বুঝাই দেব। আগে এটা একটু বোঝাটা দরকার, ওটা বোঝানোর জন্য এটা হ্যাঁ, এটা একটু ক্লিয়ার হলে ওটা একদম ইজি। এই জন্য এটা আপনারা সব কিছু বললে, আমার থেকে কেউ কিছু বললে আর একটু পরিষ্কার হবে। সেজন্য আমি যে পুরোটা ইয়ে করতে পারবো এরকম না, সেজন্য আপনাদের কাছ থেকে তাহলে কিছু শিখতেছি আর কি। বলেন দেবেন বাবু। স্বর্গত ভান্তে কাম বছরের মানে কাম ভূমির অন্তর্গত। তাহলে স্বর্গের দেবতাদেরও তো এই রূপালম্বনের প্রতি তো তাদেরও তো কামতৃষ্ণা উৎপন্ন হয়। তো আমাদের যেহেতু উৎপন্ন হচ্ছে সেটার জন্য আমাদের এটা কি এক প্রকার কুশল হচ্ছে না? তাহলে যদি হয়ে থাকে তাহলে সেটা স্বর্গের দেবতারা যারা রয়েছে তাদেরও যদি এরকম হয় তাহলে সেটা কি তাদের ক্ষেত্রে কুশল হবে? কামেসু হচ্ছে যে এটা অকুশল। কামের মধ্যে কুশল এবং অকুশল আছে। কামের মধ্যে কুশল এবং অকুশল আছে। কামেসু যেটা, এটা হচ্ছে যে অকুশল। অর্থাৎ আপনার কাছে কোনো একটা বিষয় খেতে ভালো লাগতেছে, এটা আপনি অর্থ অর্জন করে সৎভাবে উপার্জনের মাধ্যমে আপনি খেলেন, এটা কামেসু না। ঠিক আছে, আমরা কামেসু তো শুধু ব্যভিচার কর্মকাণ্ডকে কেন্দ্র করে এটা শুধু ব্যাখ্যা দিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু কামেসু হচ্ছে যে মূলত আমি একটা খাবার জিনিস, আমার একটা কাপড় বা আমার একটা কিছু, এটা আমি সৎভাবে না করে এটা আমি অসৎ উপায়ে চুরি করে হোক, ঠকবাজি করে হোক, যেমনি হোক এটা আমি অর্জন করে ফেললাম। ঠিক আছে, আমার একটা খাবার জিনিস, এটা আমি সৎ উপায়ে না করে হত্যা করে খাইলাম, হ্যাঁ, বা চুরি করে খাইলাম, বা ঠকবাজি ডাকাতি করে খাইলাম, যে কোনোভাবে অসৎ উপায়ে যখন আপনি এটা পরিভোগ করবেন, সেটা হচ্ছে কামেসু। মানে কামকে আপনি অসৎ উপায়ে করলেন। আবার এই কামকে যখন আপনি সৎ উপায়ে করবেন, আপনি আপনার অর্থ ইনকামের মাধ্যমে আপনি ভালো পোশাক, আপনার কামনা উৎপন্ন হয়েছে ভালো পোশাক গায়ে দেবার, স্বর্ণ অলঙ্কার পরার, বা দামি অর্নামেন্ট গহনা যেটাই হোক না কেন ইচ্ছে হয়েছে, এটা আপনি সৎ উপায়ে করলেন, সেটাও কিন্তু কাম বটে। তো কামেসু না। কাম দুই প্রকার, কুশল এবং অকুশল, বুঝছেন? তো এটা সবগুলোই কিন্তু কাম। এনি কোথায়, এনিকে বলতে বলছি যে বলিও নাই। কামবচর এটাকে বিভাজন করতে বলছি যে। বানতে আরেকবার বলেন তো। কামবচরের যেই বিষয়ের প্রতি আমাদের চিত্ত প্রলুব্ধ হয়, আসক্তিগ্রস্ত হয়, অমিতা বড়ুয়া যেটা বলেছেন তৃষ্ণাগ্রস্ত হয়, বা আমরা লোভাতুর হই, ওই বিষয়কে কাম বলা হয়। এটা কাম যেভাবে হোক, আপনার কুশলের মাধ্যমে হোক অকুশলের মাধ্যমে হোক, আপনি অর্জন করে হোক, যে কোনোভাবে আপনি এটা ইয়ে করেছেন, এটা ভোগ করার যে আকর্ষণ, ইচ্ছা, কামছন্দ দিয়ে কামবশে বা লোভবশে বা তৃষ্ণাবশে আপনি যখন এটাকে ব্যবহার করবেন, ওই বিষয়গুলো হচ্ছে যে কাম, লোভ বা কাম। আর বচর হচ্ছে বিচরণ ভূমি। আমরা গোচরণ ভূমি বলি না, গরু চরানির জমি বিচরণ ভূমি, এখানে লেখাও আছে বিচরণ ভূমি। এই কামনার বিচরণ ক্ষেত্র, বিচরণের জায়গা, কাম বিচরণ ভূমি আর কি, যেখানে যেখানে ওই কামনাগুলো থাকে, কামনার বিষয়গুলো থাকে, এগুলো হচ্ছে যে কামবচর বা কামবিচরণ ভূমি। এনে পুরো বিষয়টা একটা ক্লিয়ার হয়েছে না? এটা আমরা আগেও আলোচনা করেছি অনেকবার, গুরুত্বপূর্ণ এগুলো আলোচনা করা দরকার সবসময়ও। তাহলে এটা কামবচর। এখানে উদাহরণ আছে কি, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য, এগুলোতেই আমরা কামাক্ত হই, এগুলোতেই আমরা লোভ করি যে। এবং ধর্ম, এখানে 5টা আছে, আর মনের বিষয়কে কেন্দ্র করেও আমাদের ওই বিষয়গুলো উৎপন্ন হয়তো। হ্যাঁ, তাহলে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য,
তৃষ্ণার বিচরণ ভূমি। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু রূপের অন্তর্গত। রূপ সেটাও রূপ, শব্দ সেটাও রূপ, গন্ধ সেটাও রূপ, রস সেটাও রূপ, স্পষ্টব্য সেটাও রূপ, নাকি না? এই রূপ। তাহলে এগুলো যেহেতু প্রত্যেকটার সঙ্গে আমার কামনার ব্যাপার রয়েছে, কামনার সংযুক্ততা রয়েছে, কামনা উৎপন্ন হয়, কামনা উৎপন্ন করা যায়, এজন্য এগুলোকে বলা হয়, এই রূপকে বলা হয় কামগোচর। নর্মালি এই লাইনটা পুরো বুঝে গেছে। এবার আমি অমিতা বড়ুয়ার কথাতে পুরো প্রত্যেকটা লাইন দেখতেছি। হ্যাঁ, পঞ্চ উপাদান স্কন্দ নামক লোকের অনিত্য বিষয়ের অন্তর্গত বলিয়া লৌকিক। আচ্ছা, এই লাইন তো আলোচনা করাও হয় নাই। লৌকিক কেন বলা হয়? এটাকে লৌকিক বলা হয় এই কারণে যে পঞ্চ উপাদানের স্কন্দ, আমরা এখন উপাদানের স্কন্দ নাকি পঞ্চস্কন্দ নাকি পঞ্চ উপাদানের স্কন্দ নিয়ে আছি আমরা? আমাদের কাছে পঞ্চস্কন্দ আছে না নাই? আমাদেরটা কি পঞ্চ উপাদানের স্কন্দ নাকি পঞ্চস্কন্দ? কোনটা? বলতে পঞ্চস্কন্ধ তো আছেই। উপাদান তো যখন ওইটা তৃষ্ণাটা অনেক বেশি গাঢ় হয়ে যায়, যখন সেটা যখন ফল দিবে, উপাদান পর্যন্ত পৌঁছে যায়, তখন সেটা উপাদান। দীপেন বাবু বলেন, আমরা এখন পঞ্চ উপাদান স্কন্দ নিয়ে আছি না পঞ্চস্কন্দ নিয়ে আছি? জানতে আমি পারবো না এটা। উপাসক বিজয় বাবু বলেন, পুতুল বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। হ্যাঁ, শিল্পী বড়ুয়া বলেন। পঞ্চ উপাদান আমরা তৃষ্ণার প্রতি আকৃষ্ট বলে তো এত কিছু, মানে পঞ্চস্কন্ধে ভরা আমাদের সমস্ত জীবনে। আমরা শুধু চাই চাই আরো চাই, মানে তৃষ্ণাটা মিটে না। মিটে গেলেই তো দুনিয়াটাই সব, মানে নিজের কাছে সবকিছু পাওয়া হয়ে গেল, তাহলে নির্বাণ পাই যেতাম। এখন নির্বাণ তো পাচ্ছি না। পুতুল বাবু বলেন। বান্তে এখন আমরা আছি ওই পঞ্চ উপাদান স্কন্ধের মধ্যে আছি আর কি। বান্তে পঞ্চ উপাদান স্কন্ধের নিয়ে সমস্যা আর কি। বান্তে কেন, কিভাবে? রূপ রূপ নিয়ে বান্তে, তারপর বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো এক একটা মানে উপাদান না? ঠিক আছে, চেষ্টা করেছেন। হয়েছে, মিউট করে দেন। আমরা এখন পঞ্চ উপাদান স্কন্ধ নিয়েই আছি। পঞ্চস্কন্ধ হচ্ছে যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলো থেকে যেদিন তৃষ্ণা আসক্তি হওয়ার মতো, তৃষ্ণা হওয়ার মতো বা উপাদান হওয়ার মতো অবস্থা একেবারে নিঃশেষ হয়ে যায়, তখন হচ্ছে যে শুধু পঞ্চস্কন্ধ আছে, পঞ্চ উপাদান স্কন্ধ নাই। অরহৎ হয়ে যাওয়ার পরে, অরহৎ বলতে সেখানে আবার দুই ভাগে বিভক্ত। অরহৎ মার্গলাভীও পঞ্চ উপাদান স্কন্ধ মধ্যে থাকেন। অরহৎ ফললাভী শুধুমাত্র পঞ্চস্কন্ধ নিয়ে তাদের অবস্থান। পঞ্চস্কন্ধ আছে, পঞ্চ উপাদান স্কন্ধ নাই।
তৃষ্ণা বা আসক্তি করার মতো ওই অবস্থা তাদের আর তখন থাকে না। সেজন্য বলা হয় তাদেরকে, তারা শুধু পঞ্চ উপাদান স্কন্ধ তাদের কাছে থাকে, পঞ্চ স্কন্ধ থাকে তাদের কাছে। আর আমরা সবাই হচ্ছে যে অরহত হয়ে গেল, পঞ্চস্কন্ধ থাকবে না কেন? অরহত মার্গ পর্যন্ত, অরহত ফল লাভ করার পরক্ষণে ওনাকে তখন বলা হয় শুধু পঞ্চস্কন্ধ, অরহত মার্গ পর্যন্ত থাকে। এটা সূক্ষ্ম বিষয় খুব। এটা হচ্ছে পরবর্তী চিত্তক্ষণই, মার্গের পরবর্তী চিত্তক্ষণই ফল, অরহত মার্গের পরবর্তী চিত্তক্ষণ। এটা আপনারা যে ইয়া পড়েছেন, বিধিচিত্ত পড়েছেন, বিধির পরবর্তী, একই বিধির লাইনের মধ্যেই পরবর্তী, এটাকে ইয়া বলা হয় অনন্তর প্রত্যয়, একদম এর পরবর্তী অবস্থায়। সম্প্রতিচ্ছ হলে যেমন সন্তিরণ অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় যেরকম, ঠিক একইভাবে মার্গ হওয়ার পরক্ষণই অটোমেটিকভাবে হবেই। এটা আবার না মার্গ হয়ে বসে থাকবে ওরকম কোনো হিসাব নাই। মার্গ হয়েছে মানে ওখানে যাবেই, ফলে যাবেই। তারপরও এই বিষয়গুলোতে অত্যন্ত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ভাবে বিশ্লেষণ করা হয়েছে, সে হেতুতে ওই মার্গ পর্যন্ত হচ্ছে যে এই উপাদানের ব্যাপার থাকবে, মার্গের পরে আর উপাদান নাই, শুধু স্কন্ধ, পঞ্চস্কন্ধ। পুতুল বাবু যেভাবে বলছেন ঠিক আছে, আপনি বুঝছেন। উপাদান মানে কি আকর্ষণ? হ্যাঁ, উপাদান মানে কি আকর্ষণ, আসক্তি? উপাদান মানে হচ্ছে যে আকর্ষণ, আসক্তি, সেটা ঠিক আছে। আসক্তি হওয়ার পরে আমাদের চিত্ত এই বিষয়টাকে গাঢ় করে বা লোভ দেশ আদি বসে, লোভ দেশ মোহ বসে, বা এক কথায় তৃষ্ণা বসে। যখন এটাকে গ্রহণ করে বা ছাপ নিয়ে নেয় বা ছবি তুলে ফেলে বা চিত্তে এটা সংযোজিত হয়ে যায়, জমা করে রেখে দেওয়ার মতো এই মানসিক অবস্থা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় উপাদান। আর যে মুহূর্তে উপাদান নয়, কিভাবে কখন হয় না এটা বুঝলেও ওটা বুঝতে সোজা হয়ে যায়। যখন আমি জাগতিক সমস্ত বিষয় বলতে নাম এবং রূপই আছে সারা জগৎ জুড়ে, আর কোনো কিছু নাই। এই নাম এবং রূপ সৃষ্টির অদ্যপান্ত সবিস্তারে যখন জানবো এবং ওই বিষয় দেখা মাত্র এটার অদ্যপান্ত আমি একদম খুলে বিশ্লেষণ করে ফেলবো, ওটা সম্পূর্ণ যে জিরু, একেবারে কোনো কিছু নাই, ওই উপলব্ধি হইলে এটা কিচ্ছু না। যেমন উদাহরণস্বরূপ একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয় মনে করেন, আপনার কাছে একেবারে অপ্রয়োজনীয়, আপনি একটা জায়গায় বসে আছেন, অপ্রয়োজনীয় কিছু বিষয় এখানে আসলো, এটা আপনার কোনো রকমে কোনো কিছুতে কিছু কাজে লাগে না, কোনো বিরক্তিও করতেছে না, এটাও করতেছে না, এটাও করতেছে না, ওটাও করতেছে না, কিছু করতেছে না। ওইরকম বিষয় আপনার কাছে আসলেও কি গেলেও কি, ওটা আপনি কখনো আপনার চিত্তে এটা চিত্তের মধ্যে দাগ কাটতেছে না, ওটাকে নিয়ে কোনো মাথার হেডেক নেই আপনার। এরকম কিছু বিষয় আমাদের আশেপাশে উৎপন্ন হয়, ঠিক এটা যথাযথ না, এটা জাস্ট আমি উপমার সাথেই বললাম, যথাযথ আরো অনেক দূরে, আরো অনেক গভীরে আছে। এটাও আপনারা বুঝেন আশা করি, মানে ইয়ে করলে বিশ্লেষণ করলে বুঝে যাবেন। জাস্ট এটা উদাহরণ বা উপমা স্বরূপ, মানে আপনার কাছে এমন একটা কিছু বিষয় উৎপন্ন হয়েছে, আছে, ইয়ে করতেছে, ওগুলো এটা
উৎপন্ন হইলেও আপনার কিছু যায় আসে না, উৎপন্ন না হলেও আপনার কিছু যায় আসে না, এই জিনিসটা কেউ নিয়ে চলে গেলেও আপনার কিছু যায় আসে না। এরকম কিছু বিষয় আমাদের আশেপাশে যদি থাকে, ওটাতে আমাদের কোনো প্রভাব পড়ে? আমাদের চিত্তের মধ্যে কোনো কিছু প্রভাব পড়ে? ওগুলো আমরা কিছু মনে করি না। ঠিক জ্ঞান যখন চরমে উত্থিত হয়, চরমে উঠে, জাগতিক সমস্ত নামরূপের কার্যক্রমগুলোকেও ঠিক ওই বিষয়ের মতো করে প্রতীয়মান হয়। যখন হয় তখন এই ভালো বলেন, মন্দ বলেন, এটা বলেন, সেটা বলেন, অমুক বলেন, সমুক বলেন, সমস্ত কিছু তো নামরূপেরই সৃষ্টি। এই নামরূপের উত্থানে পতনে, দংশনে অদংশনে কোনো কিছুতেই কোনো কিছু আর যায় আসে না। তার মানে তখন আর উপাদান হয় না, জমা থাকে না। তৃষ্ণাযুক্ত হয়ে এটা পরবর্তী কালের জন্য জমা করে রেখে দেওয়া। যেমন আমাদেরকে কেউ একজনে কোনো সময় গাল দিল, ইয়া করে দিল, এটা আমরা কি করে জমা করে রেখে দিই। হঠাৎ করে আমাদের আবার নিবৃত্তকালে আমাদের মনে উঠে, ওই তারা গাল দিয়ে দিল হতে, হ্যাঁ, নিজে নিজে কলজার মধ্যে জ্বলানি শুরু হয়। আবার সুযোগ পাইলি ইতারে যেতে সুযোগ পাইম, হ্যাঁ, এত ইতার ক্ষমতা আসিল কিছু অন্য ভারে, আজি ইতার ক্ষমতা নাই, আজি ইতার আইসানা ফেলিম। ওগুলো আমরা আবার ঝাতে থাকি। কেন এটা হলো আবার? ওই যে আমি জমা করে রেখেছিলাম, এরকম জমা করে রাখার বিষয়টাই হচ্ছে যে উপাদান। আমি যখন ওটাতে তৃষ্ণাক্ত হব, তৃষ্ণাক্ত বলতে আসক্তি বা বিরক্তি উভয়টাকেই এখানে তৃষ্ণা বলে আমরা বুঝবো। আসক্তি করে হোক বা বিরক্তির ভাবে হোক, যেভাবে হোক, ওটাকে যদি আমি গ্রহণ করে যদি রেখে দিই এবং পরবর্তী সময়ে ইহজীবনে বা পরবর্তী জীবনেও এটাকে যদি কাজে লাগানোর পর্যায়ে পরিস্থিতি যদি আবার উৎপন্ন হয়, কাজে লাগানোর মতো করে যদি আবার উৎপন্ন হয়ে যাইতে পারে, কিসের জন্য পারলো? ওইটা উপাদানের জন্য পারলো, যে উপাদান করে রেখে দিয়েছে বলে। আশা করি উপাদানটা এর দুটোর মধ্যে কিছুটা বোঝা গেছে। আমরা মাঝে মধ্যে দ্বাদশ নিদান এগুলো আবার আবৃত্তি যখন করব, একটা করে এটা ইয়ে করব। কালকে বা পরশুদিন আমরা করছিলাম প্রজ্ঞাপারমিক ক্লাসের মধ্যে দ্বাদশ নিদান আলোচনা করেছি, ওখান থেকেও আপনারা এটা দেখে নিলে পারবেন। সংক্ষিপ্তভাবে একটু করে দ্বাদশ নিদান আলোচনা হয়েছে। হ্যাঁ, কালকের ক্লাস বা পরশুদিনের ক্লাস গত ওখানে আছে। আচ্ছা, তাহলে আমরা কি আলোচনা করলাম যে লোকীয় কেন? এই যেই বিষয় পর্যন্ত এই আসব হওয়ার মতো, উপাদান হওয়ার মতো পর্যায়ে যতক্ষণ থাকবে ততক্ষণ এগুলো লোকীয়। এই লোকীয়তার মধ্যে শ্রোতাপত্তি মার্গ লাভ করার পর থেকে এটা লোকোত্তর অবস্থা। ওই লোকোত্তর অবস্থাগুলো ও প্রকারভেদে শ্রোতাপত্তি মার্গ এবং শ্রোতাপত্তি ফল এই দুইয়ের মধ্যেও কিছুটা ব্যবধান তফাৎ আছে, এটা আমরা দেখেছি আগেও। এবং প্রত্যেকটা স্টেপে করে এরকম কিছু তফাৎ, কিছু ব্যবধান প্রত্যেক চিত্তের, শ্রোতাপত্তি মার্গের চিত্ত এবং শ্রোতাপত্তি ফলের চিত্ত, দুজনের চিত্ত একই রকম না। দুজনের চিত্তের ধারণ ক্ষমতা, বুঝার ক্ষমতা এটার মধ্যে বেশ কম আছে। এভাবে প্রত্যেকটা স্টেপে এরকম বুঝার ক্ষমতার মধ্যে বেশ কম আছে। যাই হোক, এই লোকীয় বলা হয় এটা লোকের, যারা এই লোকের প্রতি বলতে এখানে বুঝতে হবে 31 লোকভূমি বলে চিনতে হবে। 31 লোকভূমি বলে চিনতে হবে। হ্যাঁ, এই 31 লোকভূমির যে কোনো সত্য প্রাণী সকলের জন্য কই লাইনটা, পঞ্চ উপাদান স্কন্ধ নামক লোকের অন্তর্গত বলিয়া এটা লোকীয়। যারা পঞ্চ উপাদান স্কন্ধ নিয়ে অবস্থান করছে ওদেরকে লোক বলা হয়, এবং ওদের ওই এটা তৃষ্ণা করার বিষয় বলে এই রূপটা, সেজন্য রূপকে লোকীয় বলা হয়। এনি আর তো বলতে পারতেছি না, এর দূরে তুমি বুঝছো কিনা বলো।
বানতে হ্যাঁ বুঝছি। অমিতা বড়ুয়া ক্লিয়ার না? দীপেন বাবু হয়েছে না? আরেকজনকে বলতে পারবেন। বানতে এরপরের লাইন অমিতা বড়ুয়া। রূপ চিত্তের আলম্বন আকারেই ব্যবহৃত হয়, নিজে কোন প্রকার আলম্বন গ্রহণ করিতে পারে না, এই জন্য ইহা অনালম্বন। এনে বলো, এটা সোজা আছে। কই এনে বলো। বানতে এখানে বলছে যে রূপটা রূপ চিত্তের আলম্বন আকারে ব্যবহৃত হয়, নিজে কোনো প্রকার আলম্বন গ্রহণ করিতে পারে না, এই জন্য ইহা অনালম্বন। অর্থাৎ রূপ আমাদের রূপকে কিন্তু আমরা আমাদের যে মানে চোখের আলম্বন কি রূপ, ওভাবে ওই চোখের আলম্বন হিসেবে রূপকে ব্যবহার করেছি আমাদের চিত্তে, কিন্তু আলম্বনের মানে রূপের নিজস্ব কোনো আলম্বন নাই এবং নিজে একাকী কোনো কিছুই করতে পারবে না। তো ওইটা বলছে যে এখানে হয় ভালো করে ইয়ে হয় নাই। বলেন দীপেন বাবু। রূপ চিত্তের আলম্বন আকারে ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে রূপ হচ্ছে কি আলম্বন, মানে চিত্ত রূপকে আলম্বন হিসেবে ব্যবহার করে, কিন্তু নিজে কোনো প্রকার আলম্বন গ্রহণ করতে পারে না। অর্থাৎ রূপ নিজে তো একটা আলম্বন, সে আবার কিভাবে অন্য একটা আলম্বন গ্রহণ করবে? তো যেহেতু সে অন্য কোনো আলম্বন গ্রহণ করতে পারে না নিজে, সেজন্য এটা অনালম্বন। এখানে একটু ইয়ে আছে, যেমন আপনি এখন বললেন যে কি রূপ নিজে আলম্বন, ও আবার কিভাবে আলম্বন গ্রহণ করবে, কিন্তু চিত্তও কিন্তু আমাদের আলম্বন। চিত্ত আলম্বন নাকি না? জগতে এমন কোনো বিষয় নাই যেটা আলম্বন হতে পারে না, যেটা চিত্তের আলম্বন হয় না এমন কোনো বিষয় নাই। সুতরাং সবকিছুই চিত্তের আলম্বন হতে পারে, বুঝছেন? এই কথাটা এখানে এভাবেই হবে। রূপকে অনালম্বন কেন বলা হয়? রূপকে মানে অনালম্বনও বলা হয়। কেন বলা হয়? অনালম্বন বলতে আমরা বুঝবো যে রূপ তো চিত্তের আলম্বন, তাইলে এটাকে আবার অনালম্বন কেন? কথাটা এরকম আসতেছে না, এটা না। এটা বলতে বুঝাতে চাচ্ছেন যে রূপ নিজে কোনো বিষয়কে আলম্বন করতে পারে না, ও চিত্ত না। রূপ তো চিত্ত না, রূপের মধ্যে এরকম কোনো ক্ষমতা নাই যে ও আলম্বন গ্রহণ করতে পারে। এটাই, এই জন্যই এটাকে অনালম্বন বলা হয়। এনি ইয়ে হয়েছে, যেখানে একটু মিস্টেক হয়েছে বলা, বুঝছো? ঠিক আছে, বলতে মিস্টেক হয়েছে। আমি তো ওভাবে বুঝেছি, হয়তো বলতে তোমার উল্টো পাল্টা হয়ে গেছে আর কি। এখন ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে অমিতা বড়ুয়া। তদঙ্গ প্রহানাদি দ্বারা পঞ্চ নিবরণকে যেই প্রকার পরিত্যাগ করা যায়, রূপকে সেই উপায়ে পরিত্যাগ করা যায় না, এই জন্য রূপ অপ্রহাতব্য। হা ধাতুর অর্থ পরিত্যাগ। অ যোগ প্র যোগ হা যোগ তব্য সমান অপ্রহাতব্য। দেহস্থ রূপ আধ্যাত্মিক, অবশিষ্টগুলি বাহ্যিক। এনে এটা আগে আমরা আলোচনা করছিলাম, তোমার মনে থাকার কথা। বলো। তদঙ্গ প্রহনাদি দ্বারা পঞ্চ নিবেরণকে এই প্রকার পরিত্যাগ করা যায়, রূপকে সেই উপায়ে পরিত্যাগ করা যায় না, এই জন্য রূপ
অপ্রহাতব্য। বান্তে এখানে বলছে যে অর্থাৎ পঞ্চনিবেরণকে কিন্তু আমরা চাইলেই হয়তোবা আমাদের চিত্তের ধারা সেটা কিন্তু পরিত্যাগ করতে পারি, মানে প্রহারটা বর্জন করতে পারি, বা আমাদের কুশল চিত্ত উৎপন্ন করে কিন্তু আমরা পঞ্চনিবেরণকে কিন্তু পরিত্যাগ করা যায়, যেটা আমরা রূপবছরের মধ্যে দেখেছি। কিন্তু বলছে যে রূপকে কিন্তু সেই উপায়ে কিন্তু পরিত্যাগ করা যায় না, কারণ রূপ সরাসরি হয়তোবা এটা প্রহান করা যায় না, কারণ ওই আসক্তিকে কিন্তু আমাদের ওই আসক্তিকে প্রহান করতে হবে, জি, রূপকে নয়। এটা একদম আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই রূপটাই কিন্তু আমাদের সাথে থাকবে, কিন্তু ওই আসক্তিটা আমরা প্রহান করতে পারি বা ত্যাগ করতে পারি। বাহ, খুব সুন্দর এই করে জন্যই বুঝেছো। এই জন্য তোমাকে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। দীপেন বাবু সেম বিষয়টা করেন, আবার রিপিট করেন। অমিতাভ বড়ু এটা বলতে হবে আবার বুঝাইয়া, হ্যাঁ পুতুল বাবু এটা বুঝিয়ে বলতে হবে। দীপেন বাবু শুরু করেন। ভান্তে তদঙ্গ প্রহানাদি এটা আমি বুঝিনি। এটা বলো নাই, তদঙ্গ সম্পর্কে বলো নাই। বান্তে তদঙ্গ মানে কি? অঙ্গ, পদ অঙ্গ, অর্থাৎ এটা কি আমাদের নিত্য অঙ্গ। আর প্রহানাদি হচ্ছে যে, প্রহানের অর্থ হচ্ছে তো বর্জন, না মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, এটাই। তদঙ্গ বুঝছেন এখন দীপেন বাবু, বুঝছেন? না ভান্তে। তাহলে আপনি বুঝেন না মানে সবাইকে বলতে। অমিতাভ বড়ু বুঝছেন? বান্দা এখানে তদঙ্গ বলতে নিজের ওই যে আমরা যে পঞ্চনিবারণ বলছি, তাহলে এখানে চিত্তটা আসবে না? চলে চিত্ত, অর্থাৎ হ্যাঁ আপনি যাচ্ছেন সেই দিকে, ঠিক আছে। আমরা এই রূপকে আসক্তি, আকর্ষণ বা উপাদান বানানোর জন্য যেই অঙ্গগুলো প্রয়োজন হয়েছে, একটা রূপকে আমরা আসক্তি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, উপাদান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো বিষয়ের সমষ্টি সমন্বয় প্রয়োজন হয়েছে না? ওই বিষয়কে প্রহান করার মাধ্যমে, যেমন আমার ওখানে লোভচিত্ত উৎপন্ন হওয়ার জন্য কি কি ভূমিকা রেখেছে, সেখানে ওই ভূমিকা বাদ দিয়ে আমি উল্টো করে যখন দিলাম, চিন্তা করলাম, তখন আমার আর ওটা উৎপন্ন না হয়ে প্রহান হয়ে গেল না? ওই বিষয়টা লোভ উৎপন্ন হওয়ার কথা ছিল ওখানে, কিন্তু আর লোভ উৎপন্ন হতে পারলো না, কারণ লোভের অঙ্গগুলো আমি প্রহান করে দিলাম। ওই অঙ্গ প্রহান করার মাধ্যমে আমার কি হয় না, আর এটা আসক্তি বা উপাদান পর্যন্ত আমার পৌঁছাবে না। কিন্তু এটা না পৌঁছাইলে এই তদঙ্গগুলো প্রহান হবে, যে তার মধ্য দিয়ে রূপ কিন্তু প্রহান হবে না। রূপকে প্রহান করা যায় না। রূপের জায়গায় বসে থাকবে, এটা কলার মতো করে বসে থাকবে, এটা প্রহান হবে না, এটা এটার মতো থেকে যাবে। জাস্ট আমার চিত্তের মধ্যে লোভ আসক্তি গুলো উৎপন্ন হবে না, যে এগুলো প্রহান করতে পারবো, ওটা প্রহানযোগ্য নয়, বা রূপ প্রহানযোগ্য নয়। শব্দের জায়গা শব্দ হতেই থাকবে, শব্দ চলতেই থাকবে, কিন্তু শব্দের প্রতি আসক্তি বিরক্তি হওয়া না হওয়া এটা আমার জ্ঞানতার উপরে নির্ভর করবে, অজ্ঞানতার উপরে নির্ভর করবে। বুঝছেন? ওই যেমন শব্দ, এটার অঙ্গ আছে, শব্দকে আপনি আসক্তি করার জন্য, আসক্তি তো আপনি চলে আসবে না, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হলে তখন এটা আপনার কাছে আসক্তি হিসেবে প্রতীয়মান হবে। এভাবে রূপের বেলায়ও, গন্ধের বেলায়ও, প্রত্যেকটা বিষয়ের বেলায় এককভাবে তো না, ওগুলো না। এই জন্য বলা হচ্ছে, এখন বুঝে যাবেন, তদঙ্গ প্রহানাদির দ্বারা পঞ্চনিবরণকে, মানে পঞ্চনিবরণের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওগুলো
পরিবর্জনের মাধ্যমে আপনি পঞ্চনিবরণকে পরিত্যাগ করতে পারবেন। পঞ্চনিবরণ পরিত্যাগ করা যায়, কিন্তু রূপকে পরিত্যাগ করা যায় না। এই জন্য রূপকে বলা হয় অপ্রহাতব্য। বলেন দীপেন বাবু। পঞ্চনিবরণকে কিভাবে পরিত্যাগ করা যায়? পঞ্চনিবরণ যেই বিষয়গুলোর মধ্য দিয়ে উৎপন্ন হয় সেই বিষয়গুলো যখন আমি ক্রমান্বয়ে আস্তে করে প্রহাণ করে দেব। হ্যাঁ, আমরা মহাপরিনির্বাণ সূত্র তো পুরো পড়ি নাই, বুঝছেন? ওখানে এটা পড়া দরকার, এই পঞ্চনিবরণের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে, এটা কিভাবে কি কাজ করলে এটা প্রহাণ করা যায়, একেবারে সহজ করে আছে, বুঝছেন? কিভাবে এটা প্রহাণ করা যায়, ওই প্রহাণ করার প্রক্রিয়াগুলো, বুঝছেন? আর এই পঞ্চনিবরণকে আমরা শুধু এই বইয়ের আলোকে এদুরই দেখি কি এটা 40 প্রকার সমত ভাবনার যে কর্মস্থানগুলো আছে, ওই কর্মস্থানগুলোকে করার মাধ্যমে, আলম্বন করে নেওয়ার মাধ্যমে, ওটাতে মনোযোগী হওয়ার মাধ্যমে এভাবে ক্রমান্বয়ে পঞ্চনিবরণ ত্যাগিত হয়। এটা এক প্রকার, এটা ধ্যান সাময়িকভাবে। হ্যাঁ, সাময়িকভাবে হয় আর কি। হ্যাঁ, সাময়িকভাবে। হ্যাঁ, এটা হচ্ছে। এবং এটা ছাড়াও আপনি এইটা উৎপন্ন হওয়ার জন্য, এই পঞ্চনিবরণ উৎপন্ন হওয়ার জন্য কি কি বিষয় লাগাবে, আপনি আগে পঞ্চনিবরণগুলো দেখেন একটা। যেমন প্রথম হচ্ছে কি কামছন্দ। কামছন্দটা বিচার করেন। কামছন্দ পঞ্চনিবরণের মধ্যে একটা না, কামছন্দ। কামছন্দ উৎপন্ন হওয়ার জন্য কি কি বিষয় কাজ করেছে এখানে? কামছন্দ একক তো দুম করে এককভাবে চলে আসে নাই না, ওকে সাহায্য করেছে না অনেক বিষয়ে। ওই গোড়া থেকে ওই বিষয়গুলোকে যদি আপনি ছাঁটাই করে দেন, তাহলে পঞ্চনিবরণ আপনার কাছে এসে দাঁড়াতে পারবে? বুঝে গেছে এখন? এটাকে বলা হচ্ছে যে তদঙ্গ প্রহাণের মাধ্যমে। এই পঞ্চনিবরণের অঙ্গগুলো প্রহাণ করে দিলে, ধ্বংস করে দিলে পঞ্চনিবরণকে কি করা যায়? পরিত্যাগ করা যায় বা পরিত্যাগ হয়। এই পঞ্চনিবরণ যেভাবে পরিত্যাগ হয় সেভাবে কিন্তু রূপকে পরিত্যাগ করা যায় না। যায় না বলে এই জন্য রূপকে বলা হয় অপ্রহাতব্য। শব্দ শব্দের মতো করে চলতে থাকবে, গন্ধ গন্ধের মতো করে চলতে থাকবে, স্পর্শ স্পর্শের মতো করে চলতে থাকবে। সেখান থেকে আপনার শুধু পরিত্যাগ হবে কি? ওই পঞ্চনিবরণ বা এটার প্রতি আসক্তি বা উপাদান, এগুলো পরিত্যাগ হবে যে, কিন্তু ওই বিষয়গুলো থেকেই যায়। তারপরে হা ধাতু, বুঝছেন? হা ধাতু মানে প্রহাণ থেকে বা নিঃশ্বাস বা পরিত্যাগের আবিধানিক শব্দ হচ্ছে যে হা ধাতু থেকে এই প্রহাতব্য কথাটা এসছে আর কি। অপ্রহাতব্য দেহস্থ রূপ আধ্যাত্মিক, অবশিষ্টগুলো বাহ্যিক। ওই বাহ্যিক মানে হটা উদাহরণ দিতে গিয়ে এটা কথাটা আসছে আর কি। হ ধাতু নিষ্পন্ন। আশা করি সবাই দূর পর্যন্ত বুঝছেন। না বুঝে থাকলে বলেন। পুতুল বাবু বুঝছেন? বলতে পারবেন? দেহস্থ রূপগুলো বলছে দেহস্থ রূপ মানে নিজের শরীর এটা হচ্ছে যে ওই হটা বোঝানোর জন্য একটু লাইন টানছে যে এটা আরেক জায়গার বিষয়, অন্য জায়গার বিষয়, বুঝছেন? এটা এখানকার না। এটা হচ্ছে যে ওই হা ধাতু নিষ্পন্ন, হা ধাতুর কথাটা বলতে গিয়ে, বুঝাইতে গিয়ে এই লাইনটা আসছে যে এটা বইয়ের সঙ্গে এখানকার পড়ার সঙ্গে সম্পৃক্ত নয়, বুঝছেন? দেহস্থ রূপ, আমাদের যে দেহে যে রূপগুলো 28 প্রকার রূপের মধ্যে যেগুলো দেহের সঙ্গে সংশ্লিষ্ট, এগুলোকে বলা হয় আধ্যাত্মিক রূপ। আর যেগুলো দেহ থেকে বাইরে, আমার দেহের বাইরে, সেগুলোকে বলা হয় বাহ্যিক। আমার দেহের না, মানে যে কোনো দেহের বাইরে যেগুলো, এগুলোকে বলা হয় বাহ্যিক।
এটা এই লাইনের সঙ্গে এখানকার সঙ্গে সম্পৃক্ত না। তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, টাইম শেষ হয়েছে। এভাবে তো পড়লে বেশি দেরি হয়ে যাচ্ছে। এখন তো কয়েক লাইন মাত্র গেছি যে আমরা। আনতে নিচের গুলো মনে হচ্ছে একটু জটিল হবে, আর সেজন্য একটু টাইম হয়তো বা লাগতে পারে এটার জন্য লাস্টের দিকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 শোকাশা বন্দামি ভান্তি